ভীষণ ক্ষুব্ধ, রাগান্বিত, ক্রুদ্ধ। আজকে মানিকগঞ্জে মানে যেই বাউলদের উপরে যেভাবে আক্রমণ হয়েছে তথাকথিত তৌহিদি জনতার নামে, এই এক বর্বরোচিত হামলা। এখন যারা হামলাকারী তাদেরকে তৌহিদি জনতা বলা হয়। তারা কিসের তৌহিদি জনতা? তারা কোনো তৌহিদি জনতা নয়। এই জনতা তারাই মাথার ভর্তি একটা মরুভূমি, যেই মরুভূমিতে কোনো কিছু ফলে না। তাদের শূন্য মাথা। তাদেরকে তৌহিদি জনতা নাম দিয়ে এক ধরনের প্রকৃত সত্যকে আড়াল করা হয়। এরা যে জঙ্গি, এরা যে বাংলাদেশ রাষ্ট্রের বিরোধী, এরা যে মুক্তিযুদ্ধের বিরোধী, এ কথা ধামাচাপা দেওয়ার জন্যই তাদেরকে তৌহিদি জনতা নাম দিয়ে আখ্যায়িত করা হয়। যেমন আমরা জুলাই আন্দোলনের পরে দেখেছি, যেখানে যত মব সন্ত্রাস হয়েছে তাদেরকে বলা হয়েছে ছাত্র জনতা। কিসের ছাত্র জনতা? ছাত্র জনতারা কোনোদিনও এই ধরনের মব, এই ধরনের ভাঙচুর, এরকম হামলা, মানুষ পিটিয়ে হত্যা করা কোনোদিনও যেমন করতে পারে না, তেমনি তৌহিদি জনতা বলতে সত্যিকার অর্থে আমরা যাদের বুঝি তারা অত্যন্ত নিরীহ, অত্যন্ত শান্ত এবং অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। ইসলাম যদি শান্তির ধর্ম হয়ে থাকে, তাহলে তৌহিদি জনতা হচ্ছে গিয়ে শান্তির বাহক। আর আজকে যাদেরকে তৌহিদি জনতা বলা হচ্ছে, এরা হচ্ছে গিয়ে মানে অশান্তি, যত রকম জঘন্য, নিকৃষ্ট, বর্বর ঘটনা রয়েছে তার ধারক বাহক। তাদেরকে কারা তৌহিদি জনতা বলে, তাদেরকে বরং এখন চিহ্নিত করা দরকার। কারণ এরা কখনোই তৌহিদি জনতা নয়। মাথায় টুপি আর জোব্বা পরলেই তৌহিদি জনতা হয় না। এরা মাথায় টুপি জোব্বা পরে একটা ধর্মীয় লেবাস নিয়ে বাংলাদেশে যে বর্বরতার শাসন কায়েম করেছে, এটি আর কতদিন চলতে পারে? বাউলরা যারা হচ্ছে, আমরা বলি আমাদের দেশ হচ্ছে আউল বাউল লালনের দেশ। আউল বাউল লালনের দেশ থেকে এই তৌহিদি জনতা, তথাকথিত, আমি তাদেরকে তৌহিদি জনতা বলবো না, এই জঙ্গি গোষ্ঠী আমার দেশের যারা মূল ভিত্তি, যারা এই দেশের রাষ্ট্র সংস্কৃতি সবকিছুর একেবারে গভীরে প্রথিত, সেই গোষ্ঠীকে তারা এখান থেকে উৎখাত করে দিতে চায়। কারণ তারা একটা জঙ্গি রাষ্ট্র কায়েম করতে চায়। বাঙালি সংস্কৃতি, বাংলা সংস্কৃতির যেই উৎকর্ষতা, যেখান থেকে উৎস এই সংস্কৃতির, তা হচ্ছে এই আউল বাউল লালন শাহীর যারা অনুসারী, তাদের হাত ধরে। তাদেরকে যদি এখান থেকে উৎখাত করা যায়, তাহলে নিশ্চিহ্ন করা যাবে বাঙালি সংস্কৃতি কি। আর সেই জন্যই তারা বারবার এই বাউলদেরকে আঘাত করা হচ্ছে। দেখেন, বাউলরা হচ্ছেন গিয়ে এই একটা আধ্যাত্মিক জগতের বাসিন্দা। তারা এই পৃথিবীর কোনো কিছুর সঙ্গে যুক্ত নয়। তারা না বোঝেন রাজনীতি, না বোঝেন অন্য কোনো কিছু, এমনকি টাকা পয়সাও তারা বোঝেন না। তারা একটা অন্য জগতের বাসিন্দা। সেই বাসিন্দা যারা আধ্যাত্মিক সাধনা করেন, যেরকম এক আধ্যাত্মিক সাধনা এই যে কথিত তৌহিদি জনতা, তাদের যে নবী মুহাম্মদ, তিনিও এরকম আধ্যাত্মিক সাধনা করে বিভিন্ন জ্ঞান অর্জন করেছিলেন। এমনকি আধ্যাত্মিক সাধনার মাধ্যমেই তিনি নাকি কুরআন শরীফ তার উপরে নাজিল হয়েছিল। যদি তার এই আধ্যাত্মিক সাধনায় বিশ্বাসী করেন, তাহলে তারা কেন এই যে বাউলরা যারা আধ্যাত্মিক সাধনা চর্চা করে এবং একটা অন্য জগতের বাসিন্দা হয়ে বসবাস করে, তাদের উপর হামলা চালায় কেন? এই প্রশ্নের উত্তর খুব সোজা। তারা আমাদের যে বাংলা সংস্কৃতি, কৃষ্টি, এটিকে একেবারে নির্মূল করে দিতে চায়। এরা হচ্ছে কি সেই তৌহিদি জনতা নয়, এরা হচ্ছে সেই জিহাদি গোষ্ঠী, যে গোষ্ঠী বাংলাদেশ রাষ্ট্রটিকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। গত 15 মাস ধরে তৌহিদি জনতার নামে বাংলাদেশে যত রকম অপকর্ম, বর্বরতা হয়েছে, অসভ্যতামি হয়েছে, এগুলি সব এই জঙ্গি গোষ্ঠীর কাজ। কারণ তৌহিদি জনতা, আমি আগেই বলেছি, তারা কখনোই এমনটি হতে পারে না। আজকে আপনাদের উচিত সেই মানুষদেরকে চিহ্নিত করা যারা এই জঙ্গি গোষ্ঠীকে, এই বর্বর গোষ্ঠীকে তৌহিদি জনতা নাম দেয়। তাদেরকে বরং চিহ্নিত করুন। সেই পত্রিকা, সেই সাংবাদিক কিংবা সেই পুলিশ অফিসার, তাদেরকে বরং চিহ্নিত করুন যারা এই বর্বরদেরকে, যারা এই জঙ্গিদেরকে তৌহিদি জনতা নামে টাইটেল দেয়। আর যারা সত্যিকারের তৌহিদি জনতা, তাদেরও সোচ্চার হওয়া উচিত যে তাদের নাম ভাঙিয়ে কারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করছে। আমি শুরু করি।
এমনকি তারা পুকুরের মধ্যে লাফ দিয়েও রেহাই পাচ্ছে না। তাদেরকে সেই পুকুরের মধ্যে বিরাট বড় এক দিঘির মতো পুকুর, সেখানে তাদের উপর ইট মারা হচ্ছে। বিভিন্ন জায়গায় তাদেরকে রক্তাক্ত করা হয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কারা বাংলাদেশের আ এই বাউলদের উপর রক্তাক্ত করছে? কারা এই বাউলদেরকে বিপন্ন করছে? তাদের আসল উদ্দেশ্যটি কি? এই প্রশ্নটিকে সামনে রেখে আপনাদের আরো একবার আমি স্বাগত জানাচ্ছি এবং আমার সঙ্গে যারা অতিথি হিসেবে রয়েছেন, যারা বাউলদেরকে নিয়ে কাজ করেন, লালন ফকিরকে নিয়ে কাজ করেন, তাদের এমন দুজন গবেষক আমার সঙ্গে রয়েছেন। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন সাইমন জাকারিয়া, তিনি নাট্যকার ও গবেষক এবং আমার সঙ্গে রয়েছেন ডক্টর আবু ইসাক হোসেন, তিনি মূলত লালন গবেষক। আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতাও প্রকাশ করছি আজকে এমন একটি দিনে আপনারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আমি সরি, আমি শুরুতে খুবই একটা একটা মানে সত্যি আমি খুব রাগান্বিত। আমি জানি না আপনারা হয়তো আমার চেয়ে বেশি ভালোবাসেন লালন সাঁইকে কিংবা বাউলদেরকে, কারণ আপনারা তাদের নিয়ে কাজ করেন। আপনারা জীবন কাটিয়েছেন তাদের জন্য। আপনাদের কেমন লাগছে বলুন তো? এরকম নিরীহ বাউলদেরকে মার খেতে দেখে? আবু ইসাক হোসেন। আপনাকে ধন্যবাদ। বাউলদের এই যে মার খাওয়া, এটা তো একদিনের নয়। আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি তাহলে দেখবো প্রায় ১৫০ থেকে পুরো ২০০ বছর ধরে বাউলরা মার খেয়ে আসছে। বাউলরা, আমি নিজে আমার জন্ম বাউল পরিবারে। বাউল সাধনার ভেতর দিয়ে আমি যতটুকু করেছি, আমার গুরু আমাকে যতটুকু সাধনায় সম্পৃক্ত করেছে, সেই সাধনার ভিতর দিয়ে আমি বহমান আছি। এবং বাউলদের সাধনার মূল জায়গাটি হচ্ছে, বাউলরা একটা কথা বলে থাকেন, ভক্ত হও, বিভক্ত হইও না। আমরা বাউলরা কিন্তু ইনক্লুসিভ, সবাইকে নিয়ে বাঁচতে চায়। কারণ বাউলের মূল আরাধ্য হচ্ছে মানুষ। বাউলের সংজ্ঞা দিতে গিয়ে লালন ফকিরের শিষ্য কুদ্দুসা বলেছেন, যে খোঁজে মানুষের খোদা সেই তো বাউল। তো আমরা মানুষের ভেতর দিয়ে সেই মানুষের স্রষ্টাকে পেতে চাই, এবং এই পেতে গিয়ে আমাদের কিন্তু কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই। সবাইকে নিয়ে, আমি যেটা বললাম, ইনক্লুসিভ। লালন ফকির 1890 সালের 17 অক্টোবর যখন দেহ রাখেন, তার 14 দিন পরে পাক্ষিক হিতকরী পত্রিকায় একটি নিবন্ধ প্রকাশিত হয় মহাত্মা লালন ফকির নামে। সেখানে লালন ফকিরের ধর্মজীবন সম্পর্কে তিনি বললেন, ইনি কোনো সাম্প্রদায়িক ধর্ম মানিতেন না, কিন্তু সকল ধর্মের আপনজন ছিলেন। এই জায়গায় বাউলেরা অনন্য। বাউল সবার জন্য। বাউল একক কোনো গোষ্ঠীর জন্য না, সমস্ত মানুষের জন্য, অখণ্ড মানব সত্তার জন্য। সেই অখণ্ড মানব সত্তাকে যারা ধারণ করে, তাদের উপর যখন আঘাত আসে, তখন বুঝতে হবে সেটা মানবতার বিরুদ্ধে আঘাত। এবং এই যে তৌহিদি জনতার কথা বললেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, মানুষ তাদের প্রতি কি হয়তো- শ্রদ্ধা? না আপনি সরি আ- এই কথা আ- বলবেন না। না না, আমি আমাকে শেষ করতে দেন। আমি আমি বাউল, আমাকে আমার ভাষায় কথা বলতে দেন। তারা মানুষ, তো আমরা তো মানুষকে ভালোবাসি। তারা ভুল করছে, তাদেরকে প্রেমের ভাষায় আহ্বান করতে চাই। আসো মানুষ, উপযোগী সোনার মানুষ। তোমরা যদি আপনি তৌহিদি তাদেরকে জনতা, প্রেমের আহ্বান জানাবেন আর তারা এসে আপনাকে কতল করবে। হ্যাঁ, আমি আমি বলি, আপনাকে বলতে দাও। তো তারা তৌহিদি জনতা, আহ, তাদেরকে বলা হচ্ছে বা তারা দাবি করছে, কিন্তু তৌহিদের মূল স্ক্রিপচার কোনটা? কোরআন তো। কোরআনের আপনি সূরা মায়দার 34 নম্বর আয়াতে যদি দেখেন, সেখানে স্পষ্ট বলা আছে, কেউ যদি, অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা না করে, তাহলে তাকে যদি বিনা দোষে কাউকে হত্যা করা হয়, তাহলে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে। আর যদি কেউ কাউকে একজন মানুষকে বাঁচায়, তাহলে সে যেন সমগ্র মানব সত্তাকে বাঁচায়। তাহলে বিনা অপরাধে যারা মানুষ হত্যা করছে, তাদেরকে কেন আমরা তৌহিদি জনতার লেভেলে নিয়ে আসবো, বা ইসলামের শাখাভুক্ত কেন করব? এরা আসলে কোনো গোষ্ঠীর না, কোনো ধর্মের না। কারণ ধার্মিক কখনো হত্যাকারী হতে পারে না, ধার্মিক কখনো নির্যাতনকারী হতে পারে না। ধার্মিকের প্রথম কাজ হচ্ছে মানুষকে ভালোবাসা। পৃথিবীর যত ধর্ম আসছে, যত ধর্মগ্রন্থ এসছে, এবং সেই আপনি যত মহামানব আসছে, আমি আহ, নজরুলের একটি উদ্ধৃতি দিয়ে বলছি। নজরুল বলছেন,
অবতার পয়গম্বর কেউ বলেননি আমরা হিন্দুর জন্য এসেছি, আমরা মুসলমানের জন্য এসেছি, আমরা খ্রিস্টানের জন্য। কিন্তু কৃষ্ণের ভক্তরা বললে কৃষ্ণ হিন্দু, খ্রিস্টের ভক্তরা বললে খ্রিস্ট খ্রিস্টানের, আর মোহাম্মদের ভক্তরা বললে মোহাম্মদ মুসলমানের। এইভাবে কৃষ্ণ, যিশু এবং মোহাম্মদ হয়ে গেল যার যার ব্যক্তিগত সম্পত্তি। আলো নিয়ে কেউ, সম্পত্তি নিয়ে যত বিপত্তি, আলো নিয়ে কেউ মারামারি করে না। এরা আসলে অন্ধকারে আছে, আলোটা পায় নাই, আলোর সন্ধান পায় নাই। আমরা বাউলিরা চিরকাল সে মানুষ ভজনার ভিতর দিয়ে সেই আলোর সন্ধান করে গেছি। আমরা আলোকিত হতে চাই এবং তাদেরকে আহ্বান করতে চাই, তোমরা আসো। ঠিক আছে, আমরা বসতে পারি, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আসো, তুমিও মানুষ, আমিও মানুষ। তুমি যদি নিজেকে মানুষ হিসেবে দাবি করো এবং তোমার ভিতর যদি মনুষ্যত্ব থাকে, তোমার মানুষের প্রথম ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। ধর্ম শব্দটিকে যদি আমি একটু ভাঙি, সংস্কৃত ধী ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ধারণ করা। সেটা হচ্ছে মনুষ্য, মানুষের ধর্ম মনুষ্যত্ব। তো তুমি যদি মানুষ হয়ে থাকো, তাহলে আসো আমরা একসাথে বসি, বসে মত বিনিময় করি। আমার যদি কোথাও কোনো খামতি থাকে তোমার কাছে শিখি, তোমার যদি কোথাও কোনো আলোর প্রয়োজন হয় আমার কাছে থাকলে নাও না। আমরা রবীন্দ্রনাথ বলেছেন, দিবে ও আর মাই নেবে গড! মিলে আপনি আর মিলাবে। শোনেন, আপনি অনেক ভালো, ভালো কথা বলতে পারেন যেগুলো শুনতে আসলে ভালো লাগে। কিন্তু বাস্তবতা তো তাই নয়। বাস্তবতা সম্পূর্ণ আলাদা। আপনি কেন চুল বড় রাখছেন? আমি ২-১ মাস আগে বোধহয় দেখলাম একজন বাউলের চুল কেটে দেয়া হচ্ছে। রাইট? আরে হুম, আমার চুল আমি কিভাবে রাখবো? লম্বা রাখবো না ছোট রাখবো এটা তো আমার স্বাধীনতা। এই হুম। তৌহিদি জনতা, এই যে তৌহিদি জনতা, এই যে জঙ্গি জনতা, এরা বা বাউলের চুল কেটে দিচ্ছে। আপনি এখন মধুর, মধুর কথা বলেন। ঠিক আছে, কিন্তু এই মধুর কথা শুনতে আজকে না ভালো না, লাগছে না। কারণ না, একটা কথা বলি। আমি তো বললাম যে আমি পারিবারিকভাবে এই ঐতিহ্যের ভিতর দিয়ে এসেছি। ৮০-র দশকের পর ৭০-র দশকের শেষের দিকে আমি, আমার পরিবার, আমরা ইফেক্ট করেছি। আমাদের বাড়িতে আমার বাবা-মা যতদিন আ ধরাধামে ছিলেন ততদিন পর্যন্ত সাধু-সঙ্গ হতো। যখন আমরা কেউ নেই সাধু-সঙ্গ নাই। তো আমাদের বাড়িতে এই জি, পীর ফকিরদের আখড়া ছিল। সেখানে এসে তখনও তখনও কিন্তু এই যাদেরকে তৌহিদি জনতা বলছেন, তাদের লোকজন এসে আমাদের বাড়িতে এসে আমাদের পীর মাসায় যারা ছিলেন, তাদের চুল কেটে দিয়েছে, নির্যাতন করেছে, আমাদের নানা ধরনের অপবাদ দিয়েছে। তার ভিতর দিয়ে কিন্তু আমরা মানুষকে বয়ে নিয়ে চলছি এবং মানুষকে বলি যে, "আসো, আমরা আসলে মানুষের উপরে কিছু নেই। তোমার আমরা যদি মানুষকে ভালোবাসতে পারি, যীশুখ্রিস্ট খুব সুন্দর করে একটা কথা বলেছেন যে, "তুমি যাকে দেখো তাকে যদি ভালোবাসতে না পারো, যাকে দেখো না তাকে ভালোবাসতে কি?" তো আমরা যাকে দেখছি, যে মানুষটাকে দেখছি, আসো না, আমরা মানুষ এক হয়ে যাই। আমাদের ভিতরে একটা বিভেদ থাকবে কেন? জি, জি। সাইমন জাকারিয়া আপনিও কি এত ভালো, ভালো কথা বলবেন? আপনার মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। হ্যাঁ, জয়গুরু, জয়গুরু। আমি ১ম এই আমি স্মরণ করছি আমার গুরু বীর মুক্তিযোদ্ধা ফকির নহির শাহকে। আর তার নামেই কথা বলতে হচ্ছে এইজন্য যে আমরা লালন পন্থায় দীক্ষিত যারা আছি, তারা কিন্তু আমরা এই আজকের ঘটনাকে খুব আজকের আকারে দেখি না, যেটা আবু ইসাক বলেছেন। যে আসলে এটা কিন্তু ১-২ দিনের ঘটনা না, এটা আরো মানে ইসহাক বলছে ২০০ বছরের, আমি বলবো ১০০০ বছরের পুরনো কাল থেকেই আমাদের সাধকরা এইভাবে নিগৃহীত হয়েছে, অত্যাচারিত হয়েছে। কিন্তু একটা সহিষ্ণু একটা সমাজ ছিল এক সময়। যেমন আমরা দেখেছি যে লালন ফকিরের সময়ে লালনের জীবদ্দশায় বহুবার লালন কিন্তু বাহাস করেছে। সেই বাহাসে লালন কখনো কখনো জিতেছে, কখনো পরাস্ত হয়েছে। কিন্তু লালনের গায়ে কেউ হাত দিয়েছে, লালনকে কেউ জেলখানায় নিয়ে ঢুকিয়েছে, এইরকম কোনো ঘটনা কিন্তু আমাদের জানা নেই। তারা তর্কযুদ্ধের ভিতরে আসতো, তার যুক্তির কথাটা সে বলতো, লালন তার যুক্তির কথাটা বলতেন, এবং তার ভিতর দিয়েই কিন্তু সমাজের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ একটা অবস্থান ছিল। মানুষের মত বৈচিত্র্য নিয়েই কিন্তু সমাজে একটা শান্তি বজায় ছিল। আমরা লালনের জীবদ্দশায় যে বই বেরিয়েছিল জালালাতুল ফকরা, তার ভিতরে আমরা দেখি লালনের মৃত্যুর কয়েক বছর আগেই 1877 সালে আমার পাশের গ্রামেই
আমার গ্রাম বসন্তপুর, তার ১ গ্রাম পরেই চরচড়িয়া এবং আলমডাঙ্গা, সেই গ্রামে লালন সাঁই কিন্তু তার শিষ্যদের বাড়িতে যেয়ে মোল্লাদের সঙ্গে বাহাস করেছিল এবং মোল্লারা সেই বিষয়টা নিয়ে একটা বই লিখেছেন এবং লালনের শিষ্যরাও সেই বাহাসটা নিয়ে বই লিখেছেন। ২ পক্ষই কিন্তু বই লিখেছেন। সেক্ষেত্রে একটা ইন্টেলেকচুয়াল একটা হাইট ছিল সে সময়ের মানুষের ভিতরে। যারা আমার বিরুদ্ধে তারাও আমার সম্পর্কে বিতর্ক করার পর একটা বই লিখছে, আমি আমার পক্ষ থেকেও আমার ভক্তরা একটা বই লিখছে। এইরকম একটা অবস্থার ভিতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম এবং আমরা দেখেছি যে আমাদের জীবদ্দশায়, আমি তো ছোটবেলা থেকেই বাউল সমাজের সঙ্গে যুক্ত এবং বহু ধরনের লালনপন্থীরা বা বাউল ফকিরি সাধকরা যারা যখনই আক্রান্ত হয়েছে তাদের বাড়িতে আমি গিয়েছি। যেমন ২০১১ সালে যখন রাজবাড়িতে হাবাসপুর ইউনিয়নের একটা গ্রামে যখন মোহাম্মদ শাহের, মোহাম্মদ ফকিরের সঙ্গে তার আরো প্রায় ২৫ জন শিষ্য ভক্তের চুল দাড়ি কেটে দেয়, সেটা একটা মসজিদের ভিতরে নিয়ে যায়। সেখানে কিন্তু আমরা গিয়েছিলাম প্রতিবাদ করতে এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে সেই সাধু সঙ্গ আবার আমরা করেছিলাম। সেখানে শুধু জাতীয় পর্যায়ে না, আন্তর্জাতিক পর্যায়েও বহু ব্যক্তি সেখানে যুক্ত হয়েছিলেন, সেই সাধু সঙ্গটা হয়েছিল। এটা একটা সুস্থ একটা পরিস্থিতি। আমার বিরোধিতা সমাজে করতেই পারে, কিন্তু বিরোধিতাকারীদের সঙ্গেও কিন্তু আমাদের কথা বলতে হবে, আমাদের সমঝোতা করতে হবে, যেটা ইসাক বললেন যে তাদেরকে আহ্বান করতে হবে, কারণ তারা তো তাদের মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে, কিন্তু আমার মতাদর্শটা কি সে তো পরিষ্কারভাবে জানে না। সে শুধু অন্যের কথা দিয়ে আমাকে বুঝতে চেষ্টা করেছে, কিন্তু তাকে যদি আমার ঘরে না এসে যদি সে আমাকে না বোঝে, তাহলে এই ভ্রান্তিগুলো থাকবেই, ক্রমাগতভাবেই থাকবে। এবং সেই রাস্তাটা আমাদের করা দরকার। আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের দেশের মতের বৈচিত্র্যটা রক্ষা করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। অবশ্যই যারা ভিন্ন মতের মানুষ তাদের মতাদর্শটাও আমাদের জানতে হবে এবং আমাদের মতাদর্শটাও তাদের সঙ্গে শেয়ার করতে হবে। তাহলেই কিন্তু একসময় দেখবেন যে একটা সমন্বয়ের সম্পর্ক তৈরি হবে, একটা মৈত্রীর সম্পর্ক তৈরি সেই হবে। পরিস্থিতি কি বাংলাদেশে আছে? হ্যাঁ, বর্তমানের কথা বলতে পারেন। বর্তমানে আমাদের এখানে অনেকগুলো মানে মুশকিলের ভিতর দিয়ে যাচ্ছি। এটা শুধু আজকের দিনে না, কিন্তু ২০২০ সালে ১৯ সালে শরীয়ত সরকারকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল শুধু এই বিচারগান করার জন্যই। এবং তারও আগে ২০২০ সালে আমরা দেখেছি, একদম এগুলো তো খুব আলোচিত হয়েছিল, যে জন্য এই রেফারেন্স গুলো দিচ্ছি। রীতা দেওয়ানকে মানে হেনস্থা করা হয়েছিল এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরে তারা এটা সার্ভাইভ করেছে। যেমন শরীয়ত সরকারের কথা যদি জানেন, শরীয়ত সরকারকে তাকে শুধু অ্যারেস্টই করা হয়নি, তার সন্তান ছিল মাত্র ১২ বছর বয়স এবং ৭ বছর বয়স সন্তান, তাদেরকে স্কুলে যেতে দেওয়া হয়নি, তাদেরকে সামাজিকভাবে একঘরে করা হয়েছে। তার স্ত্রী ছিল, জেলখানায় বন্দি করে রেখেও কিন্তু তাদেরকে স্বাভাবিক কোনো জীবনে তার শিশুদেরকেও স্কুলে যেতে দেওয়া হয়নি। এই একটা সমাজ ব্যবস্থা ভিতর দিয়ে আমরা যাচ্ছি। কারণ হচ্ছে যে আমাদের সমাজে কিন্তু আমরা বুঝতে চাচ্ছি না যে আসলে আমাদের কালচারাল আইডেন্টিটিটা কি। আমাদের সরকার ব্যর্থ হয়েছে, আমাদের শিক্ষিত জনতা ব্যর্থ হয়েছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছে। কোনোদিনই আমরা ভাবিনি যে আমাদের কালচারাল আইডেন্টিটি কি। আপনি ইউএসএ আছেন, তারা কিন্তু খুব সুস্পষ্ট তাদের কালচারাল আইডেন্টিটি কি। একজন মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে অ্যাপ্রিসিয়েট করতে হয়, কিভাবে তর্ক করতে হয়, সেই একটা সংস্কৃতি কিন্তু সারা পৃথিবীতেই আছে। শুধু বাংলাদেশের মানুষের ভিতরে সেই সংস্কৃতিটা চর্চা নেই। আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা বলতে একটাই বোঝানো হয়েছে, একটা সার্টিফিকেট নেবেন, চাকরির জন্য মোহিত হয়ে যাবেন, মানুষ হওয়ার সাধনা সেখানে নেই। এই মানুষ হওয়ার সাধনা যেটা ইসাক বলেছেন, সেই মানুষ হওয়ার সাধনা কিন্তু আমাদের এখানে ফকিরি ধারায় দীক্ষিতরা, আমাদের সেই চর্যাপদের সাধক থেকে শুরু করে এখন পর্যন্ত যারা সক্রিয় আছেন, আজকে যে আবুল সরকারকে অ্যারেস্ট করা হয়েছে, আবুল সরকাররা তো সেই উত্তরাধিকার, সে চর্যাপদের কবিদের উত্তরাধিকার, যারা মানবিকতার কথা বলেছেন, প্রেমের কথা বলেছেন, কারোর সঙ্গে দ্বন্দ্বের সঙ্গে মানে কাউকে আলাদা রাখতে চাননি, তারাই কিন্তু এই সমাজের হারমোনিটা এখন পর্যন্ত বজায় রাখছে। এবং এখন তাদেরকে, যেহেতু সমাজের একটি বহু বৈচিত্র্যের দেশকে বহু বৈচিত্র্যময় রাখার জন্য সাধকরা সবসময় চেষ্টা করেছেন, বাউলরা চেষ্টা করেছেন, ফকিররা চেষ্টা করেছেন, সুফিরা তো চেষ্টা করেছেন, আরো অন্যান্য মানে সব ধর্মমতের লোক আছে এখানে। এখানে কিন্তু মতুয়ারাও আছে, এখানে কিন্তু মনমোহন দত্তের সে সর্বধর্ম সমন্বয় আছে, এখানে কিন্তু মাঝভান্ডারী তরিকার লোকজন আছে। সবাই কিন্তু একটা সংকটের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এই সংকটটা তৈরি হয়েছে আমাদের শিক্ষা পদ্ধতির ভিতরে, কিন্তু আমরা মূল্যায়ন করিনি আমাদের এই সাংস্কৃতিক পরিচয়ের জায়গাটি। সেই জায়গাটি যদি আমরা উজ্জ্বল করতে পারতাম, আমরা যদি
মানুষ হয়ে ওঠার সাধনাটাকে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে যুক্ত করতে পারতাম, তাহলেই কিন্তু সবকিছুর সমাধান হতো। এবং ধর্মীয় শিক্ষা যারা নিচ্ছেন তারাও কিন্তু সহনশীলতা, অন্যের মতকে রেসপেক্ট করা, এইরকম কোনোই নাই। সংস্কৃতিকে তাদের শত্রু করা হয়েছে, কিন্তু সংস্কৃতির ভিতরেই তো ধর্ম আছে। ইসলাম এখানে প্রতিষ্ঠিত হয়েছে কিসের ভিত্তিতে? আমাদের সুফি সাধকরা প্রতিষ্ঠা করেছেন। আবু ইসাক তার গবেষণার ভিত্তিতে আরো বিস্তারিতভাবে বলতে পারবেন যে কিভাবে আমাদের এখানে ইসলাম এসেছে এবং ইসলাম যে এত মানুষের ভিতর গ্রহণযোগ্যতা পেয়েছে। যে যে ইসলামটা বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত চর্চা করে সেটা কিন্তু লোকায়ত ইসলাম। সেটা আমাদের মোহাম্মদ এনামুল হক তার যে বঙ্গে সুফি প্রভাব বইয়ের ভিতরে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কিভাবে মানুষ এখানে ইসলাম চর্চা করেছেন। এখানকার মানুষের সেই মর্মটাকে যদি আমরা প্রকাশ করতে পারি, হিস্টোরিক্যালি আমাদের তুলে ধরতে হবে, না হলে পারে কিন্তু কোনোভাবেই সমাধান আমরা হতে পারবো না। যে আমাকে আক্রমণ করছে তার সামনে তো ইতিহাসটা নিয়ে যেতে হবে। জি, মানে এটা আমি একটু অ্যাড বলুন। করতে চাই সাইমন ভাইয়ের সাথে। সেটা হচ্ছে যে অনেক সময় তো হয়েছে, এবং ওই যে 11 সালের পরবর্তীতে নাটোরে একজন বাউলকে উঠিয়ে নিয়ে নেওয়া হলো এবং অপহরণ করা হলো। এর বিরুদ্ধে আমরা যারা বাউলেরা আছি, বাউল ঘরের যারা আছি, তারা এই শহীদ মিনারে আমরা কিন্তু শত শত বাউল এসে একত্রে আমরা প্রতিবাদ করেছি। কিন্তু আমাদের মানে সবচেয়ে যে আন্ডারলাইন যে জায়গাটা নিয়ে করতে চাচ্ছি, যে আমাদের প্রতিবাদের ভাষাও কিন্তু প্রেমের ভাষা। প্রেমের মাধ্যমে আমরা প্রতিবাদ করতে চাই। আর বাংলাদেশের ইসলামের কথা যদি আমরা বলি, বাংলাদেশের যে সংস্কৃতিটা আপনার 5,000 10,000 বছরের বাংলাদেশের সংস্কৃতিকে যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন যে এটা একটা প্লুরালিস্টিক সোসাইটি। এখানে বিভিন্ন মত, একই আপনি মধ্যযুগে যান, মধ্যযুগে দেখবেন একই ঘরের 5 সন্তান, তারা 5 জন, 5 উপাস্যের উপাসক একসাথে এক থালাতে ভাত খেয়ে 5 জন 5 দেবীকে বা 5 উপাস্যকে উপাসনা করতে যাচ্ছে। তাদেরকে কিন্তু কখনো ঠোকাঠুকিটা হয় না। এখন কেন হচ্ছে? সেটি হচ্ছে যে শিক্ষা 400 বছর আগেও যে আমাদের বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে এই বাউলিজম বা আমাদের এই প্লুরালিস্টিক যে ইয়েটা ছিল, এটা তো পাঠ্যসূচি অন্তর্ভুক্ত ছিল তা কিন্তু না। কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ওয়ে অফ লাইফ, কালচারের ভিতরে এটা একীভূত ছিল। আমরা জীবন যাপনের যে ব্যবস্থাটা, আমরা প্রতিদিনকার জীবন যাপন তার ভিতর দিয়ে যেতাম। যার কারণে আমাদের ভেতরে মানে সহজাতভাবে একটা আ আ উম কি বলবো, মানে কোএক্সিস্টেন্স এর একটা ফিলোসফি আমাদের সহজাতভাবে গ্রো করেছে। সেই জায়গা থেকে আমরা এলিয়েনেটেড হয়ে যাচ্ছি। আমি দু এক জায়গায় গিয়ে বলি যে সায়েন্স তো মেটেরিয়াল সায়েন্স আর মিস্টিক সায়েন্স। মিস্টিক সায়েন্স কি করে? ইনক্লুসিভ। মেটেরিয়াল সায়েন্স আপনাকে এলিয়েনেশনের দিকে নিয়ে যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে মেটেরিয়াল সায়েন্সের দিকে যেতে যেতে এলিয়েনেটেড হয়ে যাচ্ছি, সমাজ থেকে, পরিবার থেকে, এবং আমার ধর্ম থেকে তো বটেই। এবং ধর্ম মানে কি? ধর্ম একটা ইনক্লুসিভ বিষয়। আপনি একটা দেশে আমি যদি বলি আমি কিন্তু মুসলিম নই, আমি বাউল, আমার ধর্ম আলাদা। আমি যদি এখন একটা মুসলিম দেশে কি অন্য ধর্মের লোক থাকবে না? থাকবে তো, তাই তো? নাকি কোরআনে বলা আছে যে না, যে দেশে মুসলিম থাকবে সে দেশে অন্য কোনো ধর্মের লোক থাকবে না। তাহলে আমি যদি আমার মত নিয়ে, আমার ধর্ম নিয়ে আমি মাইনরিটির জন্য কি এভাবে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী আমি নির্যাতিত হয়ে যাব? এটি আমার বিবেকবান মানুষের কাছে প্রশ্ন, এটি রাষ্ট্রের কাছে প্রশ্ন, এটি সারা বিশ্বের কাছে প্রশ্ন, সারা বিশ্বের মানবতাবাদী দার্শনিক যারা আছে তাদের কাছে প্রশ্ন। আপনারা একটা একটা দেখেন, উদাহরণ দেখেন, যে কোন বাউল কারো এতটুকু ক্ষতি করেছে, কোন বাউল কারোর সাথে ঝগড়া করেছে, কোন বাউল কারো জমি দখল করেছে, কোন বাউল কারো টাকা আত্মসাৎ করেছে, কোন বাউল কোথাও কোন অন্যায় কাজ করেছে, তাহলে বারবার কেন আমাদের উপরে এভাবে নির্যাতন হবে? কেন? কেন নির্যাতন? সেটাই। কেন বলুন, কেন? আমি তো সেটাই হ্যাঁ, জানতে চাই। হ্যাঁ, কেন? এর মূল কারণটা হচ্ছে যে আমরা আমাদের যে আ আ ঐতিহ্যবাহী যে সংস্কৃতি, সেই সংস্কৃতির চর্চা থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আমাদের জাতীয় আ আ বাঙালি জাতির সোজা বাংলায় বলেন যে এই রাষ্ট্রটিকে ইসলামিকীকরণ করা হচ্ছে, যেখানে বাউলরা একটা অন্যতম বড় শত্রু। সহজ বাংলায় বলেন কথাটা। এটা 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 কারণ আগে যখন যখন মানে ইসলামিক শাসকরা যখন এই বাংলা দখল করলো, তখন থেকেই তো আপনাদের এই পরিণতি। এখন না, হয়তো না, চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
হ্যাঁ, আমি আপনাকে বলি, এর আগেও এটার চেষ্টা করা হয়েছে। আপনার ফরাজি আন্দোলনের কথা যদি বলি, ওহাবী আন্দোলনের কথা বলি, এই বাংলাতে এগুলো হয়েছে এবং একটা সাংঘর্ষিক, তারাই কিন্তু সাংঘর্ষিক পর্যায়ে নিয়ে গিয়েছিল বাংলার এই আ আ মানে কোএক্সিস্টেন্স এর যে ইয়েটা, ফিলোসফিটা, সেইটাকে তারা ডিভাইড করে একটা সাংঘর্ষিক জায়গায় নিয়ে গিয়েছিল। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, দেখুন, ফারাজি আন্দোলন কিংবা ওয়াহাবি আন্দোলন এগুলি আপনি বলতেছেন আদিম যুগের কথা, আদিম যুগের পরপরের কথা। আমরা না এখন আমি সভ্য জগতে আছি। এই হ্যাঁ, সভ্য জগতে থেকে আপনারা এটা এখনো যদি মানে আমি তো এখনো স্পষ্টত দেখতে পাচ্ছি যে জুলাই আন্দোলন যারা বলে কোন জুলাই আন্দোলন নয়। বাংলাদেশে একটা ইসলামিক জাগরণ হয়েছে। সেই জাগরণে যারা মাইনরিটি তারা সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে। হিন্দু সম্প্রদায় ভিকটিম হচ্ছে, আপনারা বাউলরা ভিকটিম হচ্ছেন। যে এমনকি ধরেন শিয়া যারা তারা পর্যন্ত এই বাংলাদেশে ভিকটিম হবে, তাই তো? সেটাই। এটাই তো স্বাভাবিক। তাহলে ওই কথাটা স্পষ্ট করে বলেন না কেন সাইমন জাকারিয়া? হুম, শোনেন, আপনি যেটা বলছেন যে আমরা সভ্যতার শুরু কিন্তু আমাদের এখান থেকে নয়। বাঙালি সভ্য কবে থেকে সেটার ইতিহাসটাও জানতে হবে আমাদের। আমরা কিন্তু খ্রিস্টপূর্ব 2000 বছরের মানে সভ্যতার ইতিহাস বাংলাদেশে আছে। ২.৫ বছরের। পাহাড়পুর পাহাড়পুর আরে বৌদ্ধবিহার, পাহাড়পুর বৌদ্ধবিহার কত সালে তৈরি হয়েছে? আজ থেকে 1200 বছর আগে। এবং সেটা বিশ্ববিদ্যালয়। সেখানে বিশ্বের পৃথিবীর প্রথম বিভিন্ন বিশ্ববিদ্যালয়। দেশের স্কলাররা আসছেন এবং পাহাড়পুর নালন্দা বৌদ্ধবিহারের এই জ্ঞান, বিশ্ববিদ্যালয়। এই এই ইসলামিস্টরা এসে তো তারা না, আমি পুড়িয়ে আমাদের দিয়েছে দেশের কথাই নালন্দা বলছি, আমরা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের কথাই বলছি। এই পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে সাধক গেছেন চীন হয়ে জাপানে। আমি জাপানে যখন কিয়োতো সিটিতে গেছি, যেখানে কিয়োতোর একটা টেম্পলের সামনে গেলাম, আমার প্রফেসর বন্ধু বললেন যে তুমি যেখানে দাঁড়িয়ে আছো এর ভিতরে তোমার পাহাড়পুর বৌদ্ধবিহারের জ্ঞান আছে। আমি বললাম কিভাবে? তো বলে এখানে আমাদের এইটার প্রতিষ্ঠাতা যে নাই, তিনি হলো সাধু কুকাই। কুকাই কেকাই সাধুর কাছ থেকে, চীন থেকে এই জ্ঞানটা নিয়ে আসে এখানে ওই যে বজ্রযানী সাধনার যে বিষয় সেটাকে প্রতিষ্ঠা করছেন। সেক্ষেত্রে আমাদের দেশ বহু আগেই সভ্য, পৃথিবীর বহু রাষ্ট্রের থেকে আগে থেকেই সভ্য ছিল। কিন্তু ইসহাক যেটা বললেন এবং আমিও যেটা বলার চেষ্টা করছি আপনাকে, সভ্যতার সেই চর্চাগুলো তো আমরা গুরুত্ব দেইনি। আমরা কি পাহাড়পুর বৌদ্ধবিহারের যে জ্ঞান, সেই জ্ঞানকে কি গুরুত্ব দিয়েছি? অতীশ দীপঙ্কর আমাদের ঢাকার পাশে, তাকে পূজিত করছে কোন কোন দেশ? পৃথিবীর যত সভ্য দেশ আছে, আপনি ইউএসএ আছেন, খোঁজ নিয়ে দেখেন, প্রতি বছর 3টা বই বেরোয় ইউএসএ এর বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে অতীশ দীপঙ্করের উপরে। আমি যখন ইউএসএ যাই অন্তত 3টা বই নিয়ে আসি অতীশ দীপঙ্করের, নতুন প্রকাশিত বই। তাহলে অতীশ দীপঙ্করকে কেউ জানে আমাদের দেশে? তার যে জন্মস্থান সেখানে আমরা বলছি কি নাস্তিকের ভিটা। তিনি কি নাস্তিক? নাস্তিক পণ্ডিতের ভিটা। নাস্তিক পণ্ডিতের ভিতা আমরা বলছি। তিনি যুক্তিবাদী ছিলেন। এখন যুক্তিবাদী মানেই হলো এখন বাংলাদেশে অন্যরকম একটা পরিচয় আছে। এখন আমরা যদি আমাদের আপনার এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে যে মেসেজটা আমরা দিতে চাই, আমরা আমাদের যে প্রাচীন সাংস্কৃতিক সভ্যতা এবং আমাদের যে শিক্ষার ইতিহাস, সেই ইতিহাসটাকে যদি আমরা পুনর্মূল্যায়ন করি, সেই ইতিহাসটাকে যদি পুনর্জাগরণ করতে পারি, আজকে আমাদের এখানে যত রকম দ্বন্দ্ব আছে সব দ্বন্দ্বের কিন্তু উপশম হবে। একদিক থেকে তারা তাদের মতো করে চেষ্টা করেছে, কিন্তু আমরা যারা সংস্কৃতির অনুসারী, আমরা যারা এদেশের চিরায়ত ইতিহাসের অনুসারী, তারা তো সেটাকে পুনর্জাগরণ করতে ব্যর্থ হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় সেটাকে গ্রহণ করিনি, আমাদের বিজ্ঞান সেটা গ্রহণ করিনি, আমাদের সামাজিক যে তো সংগঠন আছে সেটা গ্রহণ করিনি। আমাদের কিন্তু নিজেদেরই ত্রুটি আছে, সেই ত্রুটির কারণে সেটাকে সংশোধন করতে হবে। জি। আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের কিন্তু সেই সময়টা আসছে, উপলব্ধির সেই জায়গাটা আমাদের পৌঁছাতে হবে। কোথায় আমাদের গ্যাপ আছে সেটা বুঝে তারপরে আমাদের কাজ করতে হবে। রাইট। ডক্টর আবু অনেক ইসাক, জি, ডক্টর জি আবু আপা ইসাক দেখেন, ডক্টর ইউনূস সরকার ঘোষণা দিয়েছিলেন তারা একটা নতুন বাংলাদেশ উপহার দেবেন। সেই নতুন বাংলাদেশে নারীরা শঙ্কিত, আপনি জানেন নারীদের অবস্থা কি? সংখ্যালঘু সম্প্রদায় শঙ্কিত, আপনাদের বাউলদের উপরে ভয়ঙ্কর আক্রমণ। এটাই কি নতুন বাংলাদেশ তার? আমরা তো বাংলাদেশ বুঝি এবং বাংলাদেশের ভূমিপুত্র আমরা। এর নতুন পুরাতন বুঝি না। আমার ভূমি চিরকালীন ভূমি এবং সেই চিরকালীন যে সংস্কৃতি, চিরকালীন যে ফিলোসফি, সেই সংস্কৃতি এবং ফিলোসফিকে ধারণ করে আমরা নিজেরা আলোকিত হতে চাই এবং যারা আছে আশেপাশে, বারবার আমি যে কথাটি বলছি যে আমি আমি তো একজন বাউল। আমি আমি কিন্তু হ্যাঁ, আমার মাথায়
বাড়ি মারবে, এরপরে কিন্তু আমি ভালোবাসার কথাটাই বলবো। বলবো, শোনো হে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। আসো, দোলাদলি কেন, কোলাকুলি করি। আমি বুকে বুক মিলাতে চাই, আমি কোলাকুলি করতে চাই, দোলাদলি ভুলে যেতে চাই, সব মানুষকে এক করতে চাই। একটা জিনিস রবীন্দ্রনাথের একটা উদ্ধৃতি দিয়ে তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমাদের সেই 19 শতকে 20 শতাব্দীর প্রথম পাদে যখন আহ, হিন্দু মুসলিম দাঙ্গা হচ্ছিল, তখন রবীন্দ্রনাথ খুব বিরক্ত হয়ে উনি লিখলেন যে আমি হিন্দু, আমি মুসলমান, এই কথাগুলি শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেল। কেউ বলে না আমি মানুষ, যে মানুষই নয়, সে হিন্দুই হোক আর মুসলমানই হোক, তাতে কার কি যায় আসে। এখন আপনি একটু কল্পনা করুন যে একটা কুকুর, সেই কুকুরকে আপনি একটা বেশভূষণ দিয়ে সাজিয়ে মন্দিরে নিয়ে গেলেন, তাহলে কি হবে? মন্দিরটা অপবিত্র হয়ে যাবে। এটা কিন্তু মানে ভেতরটা তো আমার কুকুরে, আমি উপরে যে লেবাস পরে আছি, লেবাসের তো দোষ না, লেবাস তো কিছু করে না, আমি মানুষ হতে পারিনি। সুতরাং আমরা আহ্বান জানাবো, আমরা সবাই চলুন মানুষকে ভালোবেসে, মানুষের সেবা করে মানুষ হই এবং সোনার মানুষ হয়ে উঠি, সহজ মানুষ হয়ে উঠি। লালন ফকির বারবার বলেছেন, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, পাবি রে অমূল্য নিধি বর্তমানে। এটি যদি আমি জানি না সময় কতটুকু আছে, আমি একেবারে কম্পারেটিভ একটা আলোচনা করতে পারি কোরআন থেকে বেদ থেকে বাইবেল থেকে। আমরা কিন্তু সবকিছুকে ধারণ করে আছি, একটা জি। সমুদ্র যেমন সবকিছুকে ধারণ করে, বাউলেরা সবকিছুকে ধারণ করে আছে। আমি তবে কোরআন এখন মানি, আমি কোরআন মানি, আমি বেদ মানি, আমি বাইবেল মানি। কোনটা আমার শত্রু না, সবাই আমার আপন। জি। এখন ধরেন গত ১৫ মাসে এই যে যে বাবুল সরকারকে গ্রেফতার করলো, হ্যাঁ? এরকম আবুল মার সরকার। জি, আবুল সরকার মার জি, খেলো। হুম? আমরা বরং উল্টো চিত্র দেখি যারা মারে, যেই তৌহিদি জনতা আমি বলব না। যতবার আমি তৌহিদি জনতা বলব, ততবার আমি বলব উগ্র জঙ্গি জনতা। হ্যাঁ? এই উগ্র জঙ্গি জনতা যখন মারপিট করে, ওই আক্রান্ত ব্যক্তিকে জেলে নিয়ে যায় আর এই উগ্র তৌহিদি জনতাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এই যখন অবস্থা থাকে, তখন আপনার মানব ধর্ম আর কোথায় থাকে আমার বলুন তো? আমি সাইমন জাকারিয়া। আসলে এটা আপনি যেটা দেখছেন এটা ক্ষোভ থেকে দেখলে হবে না, এটা আসলে একটা পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তবে এই সংকটটা কিন্তু বেশি দিন থাকবে না, থাকবে এটা না। নিয়মেই, প্রকৃতির নিয়মেই এটা হয়ে যাবে। আর সবসময় আসে, যখন আপনি আলোকিত হবেন তখন একটা অন্ধকার আসে, সেই অন্ধকার সময় কিন্তু অতিক্রম করেই আলোটা আসে। এখন সেই অন্ধকার সময়ের ভিতর দিয়ে হয়তো আমরা যাচ্ছি, আমরা নিশ্চিত যে আলোকিত সময়ের ভিতরে আমরা প্রবেশ করতে যাচ্ছি খুব তাড়াতাড়ি, এটা বেশি দেরি নেই। কিভাবে না সেটা সে একটু বলবেন না? আমি একটু হ্যাঁ, আশাবাদী হই। আপনাদের মতো তো বাউল চর্চা আমার নাই। কিন্তু ধরেন আম আমার আমার মনে আছে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন আমরা লালন আখড়া রক্ষা কমিটি করেছিলাম। জানি না আপনাদের মনে আছে কিনা আমার হ্যাঁ, আমার মনে আমরাও মনে ছিলাম, আছে। আমরাও ছিলাম। হ্যাঁ, শামসুর রহমান ইয়ে ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। হ্যাঁ, এটা শামসুর রহমান প্রেসিডেন্ট ছিলাম। ছিলেন ওটার আহ্বায়ক। হ্যাঁ, তারপরে হ্যাঁ। আহ্বায়ক। আমরা সবাই মিলে সেই হুম। আ আ ইয়ে দেউড়িয়ার আখড়ায় যে লালন ইয়ে করা। আখড়ায় গেলাম। হুম? তো এখন আপা হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলি। এই যে এতগুলি কথার সারাংশ কিন্তু এখন আপনার কথার থেকে বেরিয়ে আসছে। এই যে আমরা নিজেরা কিন্তু সেটা রাষ্ট্রিকভাবে, সামাজিকভাবে এই আমাদের মানে বাউল দর্শনকে, বাউল দর্শন বাঙালির দর্শন, আপন দর্শন। বাঙালির অনেকে বলে বাঙালির দর্শন নেই। আবার এবার দুটো অবশ্যই। বই বেরিয়েছে। তার একটা বই হচ্ছে লালন বাঙালি দর্শনের মহানায়ক, আরেকটা লালনের ধর্ম। তো বাউল দর্শন হচ্ছে বাঙালির দর্শন। বাউলের সুর বাঙালির সুর। বাঙালির জাতীয় সংগীতের সুর কি বাউলের সুর। গগন হরকরার সে গান থেকে নিয়েছে। এই যা কিছু বাঙালি, সেটাকে নষ্ট করবার জন্য আমরা সম্মিলিতভাবে চেষ্টা করে যাচ্ছি। সেটা রাষ্ট্রিকভাবে, সামাজিকভাবে চেষ্টা করে যাচ্ছি। লালন ফকিরের আখড়ার ভেতরে আমরা এবং আ প্রতিবাদ করে কোনো লাভ হয়নি। আমরা দাবি জানিয়েছিলাম যে তোমরা কমপ্লেক্স করবা না, যা কিছু করো বাইরে গিয়ে করো। উনার যে আখড়া চৌহদ্দির ভিতরে আছে, এর ভিতরে কেন কমপ্লেক্স করতে হবে? এটা একটা সাধকের আখড়া। এখানে সাম্য আ আ শান্তির একটা পরিবেশ থাকবে। এখানে ইট পাথর উঠিয়ে তো আমার লাভ নেই। এখানে পরবর্তীতে আমি যেটা দেখেছি, এই মানে আ বা ১২-১৪ বছর আগেও এখানে এক ভদ্রলোক ইয়ে ছিলেন। এই কমপ্লেক্সের ভিতরে ব্যান্ড সঙ্গীত হয়েছে। ভাড়া দিত।
কমপ্লেক্স হলকে ভাড়া দিত, সেখানে ব্যান্ড সঙ্গীত হয়েছে। সুতরাং এরপরে কিন্তু এটাকে নষ্ট করা অসম্ভব। বিষয়টা হচ্ছে কি, যে জিনিসটা আপনার মননে, যে জিনিসটা আপনার রক্তে মিশে আছে, সেটাকে আপনি কি করবেন, হয়তো স্লিপিং পিল দিয়ে কিছু সময় আপনাকে ঘুম পাড়িয়ে রাখতে পারবে, কিন্তু ওই আপনার ব্লাডটাকে যখন বের করে নিবে তখন আপনি আর বাঁচবেন না, আপনি মারা যাবেন। যখন দেখবেন যে এগুলি আমার হারিয়ে যাচ্ছে, আমার লালন হারিয়ে যাচ্ছে, আমার হাতন হারিয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে বাঙালি জাতিসত্তা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। এখন এখন তো সেইটাই হচ্ছে যে আমার বাঙালি সংস্কৃতিকে একদম ধ্বংস করা। বলা হয় বাঙালির কোনো সংস্কৃতিই নাকি নাই। আমরা হচ্ছি গিয়ে সংস্কৃতিহীন একটা জাতি। বিভিন্ন জায়গায় আপনারা তা- তা- দেখবেন তাহলে বিভিন্ন জায়গায় হ্যাঁ, অপপ্রচার চালানো হচ্ছে। না, এই প্রসঙ্গে তাহলে আমি বলি, এই যে জাতিসংঘের ইউনেস্কো ২০০৫ সালে বাউল দর্শন তথা লালনের গানকে মাস্টারপিস অফ দ্য ওরাল অ্যান্ড ইন্টেঞ্জিবল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে। সাইমন ভাই বাংলা একাডেমিতে চাকরি করেন, উনি জানেন যে কোনো দেশের কোনো আহ, একটা বস্তুকে যদি হেরিটেজ ঘোষণা করতে হয় তাহলে সে সরকার থেকে অ্যাপ্লাই করে তদবির করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে উল্টোটা ঘটেছে। জাতিসংঘের ইউনেস্কো স্ব উদ্যোগে বাউলের গানকে, লালনের গানকে হেরিটেজ ঘোষণা করে দিয়ে বাংলাদেশ গভর্নমেন্টকে দিল, এই যে আমি হেরিটেজ ঘোষণা করে দিলাম, তোমাদেরটা আমরা করে দিলাম। তোমাদেরটা আমরা করে দিলাম, এখন তোমরা তো বুঝো না, তোমরা তো চেনো না। এবং লালন চর্চা, বাউল চর্চার ইতিহাস কিন্তু এমনই। বাঙালিরা কিন্তু কখনোই ওইভাবে ওই যে আপন ঘরে বোঝাই শোনা পরে করে লেনা দেনা, লালনকে নিয়ে যত কাজ হয়েছে তার ম্যাক্সিমাম করেছে বিদেশিরা। আমরা আমরা কজন লালনকে চিনতে পেরেছি, এখন কজন আমাকে লালনকে। বলেন তো এই লালনের সঙ্গে এই ইসলামিস্টদের এই জঙ্গি জনতার সম্পর্কটা কি? মানে বিরোধটা কোথায়? তারা না কেন আপনাদের ধ্বংস করতে চায়? না, আমাদের দিক থেকে কোনো বিরোধ নেই, আমরা তো বললাম। না আমি আপনাদের দিক থেকে তো নাই। তাদের বিরোধটা কোথা থেকে? জাকারিয়া ভাই বলুন। শোনেন, একটা জিনিস কি, আমাদের চৈতন্য মহাপ্রভু একটা অসাধারণ কথা বলেছিলেন, যেটা আবু ইসাক বারবার বলছেন, যে মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না? এটা হলো বাউলদের দর্শন, এটা হলো সাধকদের দর্শন। আর দ্বন্দ্বটা সেখানেই আসে, এখানে প্রেমের কথা আছে। আমরা প্রেম দিয়ে বিশ্বকে জয় করতে চাই, আর কেউ ভয় দিয়ে বিশ্বকে জয় করতে চায়। এইখানেই দ্বন্দ্ব। তা আমরা প্রেমের জয়গান গেয়ে যাচ্ছি, আমাদের সাধকরা সেই প্রেমের জয়গান গেয়েই কিন্তু বিজয় লাভ করবে। যেটার প্রমাণ আমাদের ইসাক একটু আগে বলেছেন, যে লালনকে নিয়ে বিশ্বের সব বিখ্যাত ব্যক্তিরা কাজ করেছেন। যেমন আমি কয়েকটা দৃষ্টান্ত দিব। ব্রাদার জেমস, আমেরিকান একজন খ্রিস্টান, তিনি এদেশে আসছিলেন মূলত খ্রিস্টীয় ধর্মের চর্চার জন্য, প্রসার করার জন্য। তিনি এসে এখানে কি করলেন? সংস অফ লালন সাই অনুবাদ করলেন। এখানে আসছেন ইটালি থেকে ফাদার মারিনো রিগান। কি কাজে আসছিলেন? যথারীতি খ্রিস্টীয় ধর্মের সেবা দেওয়ার জন্য। এসে কি করলেন? লালনের গান অনুবাদ করলেন। ডক্টর ক্যারল সলোমন আসছেন আমেরিকা থেকে, আমেরিকান স্কলার, এসে কি করলেন? লালনের গান অনুবাদ করলেন। সিটি অফ মিরর্স, সংস অফ লালন সাই, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, নিউ ইয়র্ক থেকে যেটা বেরিয়েছে। এমনকি আমি আরেকটা তথ্য দিই, লালন কিভাবে পূজিত হয়েছে সেই 60-এর দশকেই। 1965 সালে রোকেয়া জাফরি নামে একজন লেখিকা তার ভ্রমণ কাহিনী লিখেছেন, রাশিয়ার ভ্রমণ কাহিনী। বইয়ের নাম দিয়েছেন কি? লেনিনের দেশে লালনের মেয়ে। লালন 1960-এর দশক থেকেই বাংলাদেশের আইডেন্টিটি হিসেবে লালন ছিল, এখনো লালন আছে, ভবিষ্যতেও লালন থাকবে। আমি আরেকটু আপনার সাথে এক করি, সেটি হচ্ছে যে এটা তো 60-এর কথা বললেন, রবীন্দ্রনাথ লালন বাউলের আলোচনা করলে রবীন্দ্রনাথকে অনিবার্যভাবে টেনে নিতে হবে। তার কারণ আমার বিবেচনায় যে রবীন্দ্রনাথ একমাত্র ব্যক্তি যিনি সর্বপ্রথম লালন ফকিরকে বুঝতে পেরেছিলেন। রবীন্দ্রনাথ একমাত্র ব্যক্তি বাউলকে বুঝতে পেরেছিলেন। সেজন্যই তো রবীন্দ্রনাথের গানে, কবিতায় লালনের প্রভাব হ্যাঁ, সবচেয়ে বেশি। বেশি, ওটা অন্য একদিন হয়তো আলোচনা করা যাবে। রবীন্দ্রনাথ 1920-21 এই 2 সালে ইউরোপের 6টা সিটিতে লালন ফকিরকে নিয়ে নানা কনফারেন্সে লালন ফকিরকে নিয়ে আলোচনা করেছেন। রবীন্দ্রনাথ এগুলি তার ক্রিয়েটিভ ইউনিটিতে এগুলি গ্রন্থভুক্ত আছে। হ্যাঁ, এরপরে কি করলেন, ফাদার মারিনো রিগনের কথা যেটা বললেন সাইমন ভাই, সেখানে ফাদার সেলাবোনিয়ার ফাদার ছিলেন ওই চার্চের। উনি কি করতেন,
লালন ফকিরের সত্য বল সুপথে চল এই গানটি দিয়ে ওনার চার্চের প্রার্থনা শুরু করতেন সকালবেলা। লালনকে কতটুকু ওনারা ধারণ করেছেন। জি। আমরা কি করি? আমাদের মূল জায়গাটা ওই যে আপনি যেটা বলছেন যে মানে আমরা সাকসেসফুল হতে পারছি না কেন বা মানুষকে ইয়ে করতে পারছি না। আমাদের লালন কিন্তু এখন বিনোদনের বস্তুতে পরিণত হয়ে গেছে। লালন তো বিনোদনের জন্য গান বাঁধেননি। তাই না? অবশ্যই। লালন ফকির ওনার ভক্ত অনুরাগীদের সত্য সুপথের দিশা দেবার জন্য গান বেঁধেছেন। কিন্তু আজকে আমরা কি করছি লালন ফকিরের সেই দর্শনটাকে সুর ছিল তার দর্শনের বাহন। সেই দর্শনটাকে বিনোদনের বস্তুতে পরিণত করেছে। লালন ফকিরের গান গাচ্ছেন আর আপনি নাচানাচি করছেন সেটা তো লালন প্রতিষ্ঠিত হবে না। এবার আমি খুব দুঃখের সাথে বলি সরকারিভাবে আ আ লালন ফকিরের তিরোধান দিবস উদযাপিত হলো। আমাকে আমার এক শরীর মানে খুব মানে আক্ষেপ করে বলল, "ইসাদ ভাই, এটা কি একটা সীমারেখা আ টেনে দেওয়া হলো কিনা? সরকার হাতে নিয়ে যে এর বাইরে তোমরা যেতে পারবা না। এইটুকুই করতে হবে। লালন মানে এইটুকু।" কিন্তু লালন মানে তো এইটুকু না। তাই নয় কি? এখন এই যে আখড়াতে ছড়িয়েতে যেটা হচ্ছে, সাইমন ভাই যেহেতু জন্মসূত্রেই এলাকার মানুষ, তো উনি আমার চেয়েও আ আ ভালো জানার কথা। আমি একেবারে আমার কাকার কোলে যখন আমি এখন ছোট ৭০ এর দশকের ১ম দিকে কোলে চড়ে, চড়ে যেতাম। ওখানে কি হতো? অষ্টপ্রহরের সাধনা হতো। সাধুসঙ্গ ২৪ ঘন্টা। অষ্টপ্রহর ইয়ে হতো। সেখানে এসে আমরা মেলা, এখন এবার দেখলাম লালন মেলা নাম দিয়েছে লালন মেলা। বলেন। সাধুসঙ্গকে যখন আপনি মেলা আ পরিণত করছেন, তখন এর ফিলিং কি থাকে? থাকে না। আমরা সাধুরা অসহায়। এই তা তো লালন বুঝছি, এটা যে হ্যাঁ, অসহায় তা তো সে বুঝতেই না পারছি। শেষ কিন্তু না আমি আমি শেষ করি আমি আপা। এই লালন ফকিরের আখড়ার দায়িত্ব কাদের হাতে থাকবে? সাধুদের হাতে থাকবে। এখানে ডিসি অফিস এটা নিয়ে নিয়েছে দায়িত্ব। ১৯৮২ সালে মন্টু শাহ একটা বা মামলা করেছিলেন। মামলাতে উনি জিতেও ছিলেন। এরপরে কিন্তু সাধুদের হাতে আর আখড়া যায়নি। ওই সময় ৮০ র দশকের দিকে এক গবেষককে লালন আ একাডেমি উনি তৈরি করে উনি সভাপতি হন। এবং দুঃখের বিষয় এই গবেষক ওখানে লালনের আখড়ার ভিতরে মিলাদ মাহফিল করাতেন। কোরআন তেলাওয়াত করতেন। এই নিয়ে ফকিরদের সাথে উনার অনেক বিষম বাদ হয়। জি। আমরা তো পেরে উঠছি না সমাজের সাথে। আমরা পেরে পেরে যে উঠছি না উঠছেন না আপনার কাছে কি আমি তো সেইখানটাতেই আসছি। আজকে যখন আপনারা মার খাচ্ছেন, আপনারা ঠিক আছে আপনি তখনও মানবতার জয়গানই গাবেন। এটাই বাউলদের ফিলসফি। I understand. কিন্তু তারপরেও কি কোন একটি জায়গায় আপনারা ঐক্যবদ্ধ হতে পারছেন যে না এর আমরা বিরুদ্ধে আমরা আমাদের ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধ। সাইমন ভাই আমার সাথে হয়তো অনেকদিন দেখা হয় না। কিন্তু মনে প্রতিদিন উনার সাথে আমার সাক্ষাৎ হয়। হ্যাঁ? তার যে সাধনার জায়গায়, উনি যে সাধনা করেন, উনি যে চাল পানি নেন, আমি প্রতিদিন সেই চাল পানি নিই। সুতরাং ওই ঐক্যের জায়গাটা কিন্তু আমরা এক জায়গায় আছি। এখন আমাদের সমস্যাটা হচ্ছে কি? আমরা তো আ সাংঘর্ষিক হয়ে উঠতে পারব না। আমরা করি প্রেমের সাধনা। সেখানে আমরা বাঁশি বাজাতে পারি। কৃষ্ণের বাঁশি বাজিয়ে মানুষকে আহ্বান করতে পারি। কিন্তু সেখানে তো আমি অসি ধরতে পারব না হাতে। না, আমি ওসি বাঁশি দিয়ে ধরার কথা আমি বলছিও না। কিন্তু ধরেন ইউনেস্কো যেখানটাতে আপনাদেরকে স্বীকৃতি দিয়েছে, একটা ইন্টারন্যাশনাল হেরিটেজ এর স্বীকৃতি হুম, দিয়েছে। তো আজকে যে আপনারা মার খাচ্ছেন, এইটা কি আপনারা ইউনেস্কোকে অবহিত করতে পারেন? যে আমাদের উপর এই নির্যাতন আসছে, আমরা প্রতিকার চাই। এটা কিন্তু স্টেট পার্টির দায়িত্ব। তাদের কাছে প্রতি বছরই এই রিপোর্টগুলো দিতে হয় কিন্তু। ইউনেস্কোর যেকোনো জিনিসই যখন ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি পায়, সেটা প্রতি বছরই ইয়ারলি সেটার কি অগ্রগতি হয়েছে, কি সমস্যা হচ্ছে, সরকার কতটুকু পৃষ্ঠপোষকতা করছে, এটা সরকারের দায়বদ্ধতা আছে। এখন সরকার কিভাবে সেই প্রতিবেদনটা দেবে সেটা তো আমরা বলতে পারি না। তবে এটা অবশ্যই সরকারের দায় যে কোনো সাধক যদি বিপন্ন হয় সেটাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের। পলিসি লেভেলের সেই জায়গাটা যদি ডেভেলপ না করা হয় তাহলে জনগণ কিন্তু অনেক মানুষই কিন্তু অনেকভাবে, এটা শুধু একটা গোষ্ঠী না, অন্য আর একটা গোষ্ঠী হিসেবেও আক্রমণ করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে সার্বিক উন্নয়নের জন্য পলিসি লেভেলে কিছু কাজ করতে হবে, মানে সাংস্কৃতিক সুরক্ষার জন্য। সেই জায়গায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বা আমাদের প্রশাসন কি ভাবছেন সেটা তো আমরা বলতে পারি না, সেটা তাদের দায়িত্ব। কিন্তু দ্বিতীয়ত নাগরিক সমাজ অনেকখানি নিশ্চুপ কেন?
আবু ইসাক? না, সাইমন ভাইয়ের কথার সাথে ওটা আমি শেষ করি। সেটা হচ্ছে যে রাষ্ট্র প্রতিটি নাগরিকেরই দায়িত্ব কিন্তু রাষ্ট্রের নেওয়া উচিত। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রতিটি নাগরিক তো রাষ্ট্রের নাগরিক, তাই নয় কি? আমি বাউল বাদ দিলাম। আরেকজন মতুয়া আছে, আরেকজন হিন্দু আছে, আরেকজন মুসলমান আছে। সবার দায়িত্ব কিন্তু সমানভাবে রাষ্ট্রের। এখন রাষ্ট্র যদি সেখানে আহ উদাসীন থাকেন, তাহলে এখন আমরা আহ মানে কোন উপায়ে প্রতিকার পেতে পারি? রাষ্ট্র তো দেখছে, এগুলি তো ঘটছে। শুধু রাষ্ট্রকে নয়, যে আপনার মাধ্যমে সারা বিশ্ব হয়তো এই অনুষ্ঠানটি দেখবে, অথবা এখন তো ফেসবুকের যুগ, এখন মিডিয়ার যুগ, সারা বিশ্বই বিষয়গুলি জানছে, সবার নজরে পড়ছে। আপনি নিউ ইয়র্কে থাকেন, আপনার নজরে যেহেতু পড়েছে, সবার নজরে পড়ছে। এরপরেও তাই নয় কি, এরপরেও এই বিষয়ে প্রতিকার নেবার মতো একটা এক্সক্লুসিভ বা ইনক্লুসিভ যে একটা ইনিশিয়েটিভ নেওয়া কোন তরফ থেকে, সেটা কিন্তু আমরা দেখছি না। ঠিক আছে? আমরা আমরা কি করতে পারি? আমরা গানে, গানে, আমরা ভালোবাসার কথায়, কথায় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আবার আমরা শহীদ মিনারে একত্রিত হব। একত্রিত হয়ে আমাদের প্রতিবাদের ভাষা একটা উদাহরণ দিই আমরা। উদাহরণটা কি? শুনতে একটু কেমন লাগবে জানি না। একজন মেথর এবং একজন মালি। ২ জনের স্ট্যাটাস কিন্তু একই রকম। আপনি যদি প্রফেশনাল স্ট্যাটাস দেখলে একই রকম। কিন্তু ২ জনের প্রতিবাদের ভাষা কিন্তু ২ রকম। একজন মেথর কি করবে? মল ছুঁড়ে প্রতিবাদ করবে। আর একজন মালি আপনার ফুল ছুঁড়ে প্রতিবাদ করবে। তো আমরা ফুল ছুঁড়ে প্রতিবাদ করতে পারি। আমরা ভালোবাসার সুরে, সুরে প্রতিবাদ করতে পারি। আমরা ভালোবাসার গানে, গানে প্রতিবাদ করতে পারি। এই তো। আমরা এইভাবেই প্রতিকারও চাই ভালোবাসার ভেতর দিয়ে। সবাই আসুন আমরা ভালোবাসা চেষ্টা করবেন। এটা আমাদের ওই যে আমার একটা অর্গানাইজেশন আছে, লালন রিসার্চ এন্ড কালচার ফাউন্ডেশন। আমরা কথাবার্তা বলছি যে সবাইকে, কারণ এখানে আরেকটি বিষয় আপনি যেটা বলছেন যে আসলে এখন একটা ভয়ের ভিতর দিয়েই আমরা যাচ্ছি। এখন বিভিন্ন জায়গায় করতে গিয়ে আমরা পারমিশনও পাচ্ছি না। কয়েক জায়গায় অলরেডি অনুষ্ঠান করতে গিয়ে আমরা থানা থেকে পারমিশন দেওয়া হয়নি। সো এই জিনিসগুলি তো আমাদের নিয়েই চলতে হচ্ছে। এগুলিকে আমরা অ্যাভয়েড করে তো চলতে পারবো না। সবকিছু সবাইকে নিয়ে সবকিছু নিয়েই চলতে হচ্ছে। তারপরেও আমরা আহ সবাইকে আহ্বান জানাই, এবং আপনার মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে যারা আছেন, যারা মনে করছেন যে বাউল এরা একটা খারাপ সম্প্রদায়, যারা এটা মনে করছেন, আমি তাদেরকে আহ্বান জানাই, আসুন না আমরা একসাথে বসি। কোরআন তো আমিও পড়েছি, আপনি পড়েছেন, আমিও পড়েছি। আসুন একসাথে বসে আলাপ করি। কোথায় আমাদের সমস্যা, কোথায় আমাদের মতের মিল। না না না, গা বাঁচানোর এখানে কিছু নেই। বিষয়টা হচ্ছে যে আমরা শুনি, আমরা তো সারাটা জীবন বাউলিরা, আপনি দেখেন লালন ফকিরের জীবদ্দশায় কিন্তু উনি হ্যারাসমেন্টের শিকার হয়েছেন। হ্যাঁ, ওনার শিষ্য দুর্দশা আবু সরকারের মুক্তি দাবি করলেন না? আসছি। এখন না, আমরা যার যার জায়গা থেকে কিন্তু আবুল সরকারের মুক্তি দাবি করেছি, প্রতিবাদ জানিয়েছি। আমাদের ফলো করতে পারেন, আমাদের অন্যান্য কর্মকাণ্ড ফলো করতে পারেন। আমরা কিন্তু এই কাজগুলো করছি নিরন্তর, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও আমরা চেষ্টা করছি যে সবাইকে একত্রিত করে তার মুক্তির ব্যাপার শুধু নয়, যেখানে আপনারা প্রতিবাদ করার অনুমতি পাচ্ছেন না, আপনারা কি করে আশা করেন যে তাদের কাছে ন্যায় বিচার পাবেন? ন্যায় বিচার তো একটা বিশাল ব্যাপার, কারণ এটা তো বিচার এবং আইন তো আর নিজে প্রতিষ্ঠা করা যায় না, নিজে হাতে তুলেও নেওয়া যায় না। আমরা তো সে পথে হাঁটতেও চাই না। আমরা চাই, আমরা যারা আপনার মাধ্যমে যারা শুনছেন, সরকারকে বলছি, এবং সংশ্লিষ্ট সবাইকে, শুধু সরকারই বা কি করবে বলেন? ঘরে ঘরে গিয়ে তো সিকিউরিটি দেওয়া সম্ভব না। সমাজের মানুষ যদি সচেতন না হয়, মানে সরকার তো এই জঙ্গি তৌহিদি জনতাকে আমি বলি। তবে একটা বিষয় আছে, আমি একটু ইসাক ভাইয়ের কথা একটু থামিয়ে দিয়ে, আপনার কথা থামিয়ে দিয়ে বলছি। বর্তমান পরিস্থিতিতে আমাদের কিন্তু ভয় পাচ্ছি আমরা ঠিকই, কিন্তু ভয় পেয়ে ঘরে বসে থাকলে তো চলবে না। আমাদের গান বাজনা অক্ষুণ্ণ রাখতে হবে, আমাদের সাধনা অক্ষুণ্ণ রাখতে হবে। প্রতিরোধ আসলে পরেও সেটার মানে আমরা হয়তো দান্তিক ভাবে না যেয়েও আমরা আমাদের কাজগুলো যেন চালিয়ে যাই। একত্রিত, সংগঠিত হতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এটাই আমরা বেশি চাচ্ছি এই সময়, কারণ সুরক্ষার জন্য কিন্তু প্রতিরোধ আসবেই। প্রতিরোধকারীদেরকে, এটাও কিন্তু সুরক্ষারই একটা প্রসেসের ভিতরেই পড়ে।
আপনি যদি একটা জিনিস চর্চা করতেছেন সেটা যদি বাধা না আসে আপনার চর্চাটা কিন্তু প্রসারও পায় না, এবং আপনার চর্চার ভিতরে যে একটা মানে এক ধরনের আমেজ, এক ধরনের একটা আত্মশক্তির যে জায়গাটা সেটা বৃদ্ধি করারও কিন্তু সময় প্রতিরোধের সময়টা এটাও দরকার। আরেকটা জিনিস যেটা দেখছি সেটি হচ্ছে যত আমরা নির্যাতিত হচ্ছি আমাদের পাশে কিন্তু সাধারণ জনতা দ্বারা সাধারণ মানুষ তারা আসছে, তারা আমাদের সাথে কথা বলছে। ঠিক আছে, অর্থাৎ আমি যে জায়গায় ফোকাস করতে চাচ্ছি যে একেবারে ইয়ে থেকে আমার ঘর থেকে এই চেতনাটাকে চালিয়ে রাখতে হবে, জাগরুক করতে হবে। কারণ স্টেট একটা ল হয়তো করতে পারে, ফর্মালিটি করতে পারে, সেটা অ্যাপ্লিকেশন কি হবে না হবে, কিন্তু আমার ভেতর থেকে চেতনাটা যদি জাগরুক হয় যে না এটা অন্যায়, আমি যদি আলোটা দেখতে পাই, তাহলে আমরা যদি প্রত্যেকটা মানুষের কাছে এভরি ইন্ডিভিজুয়ালের কাছে গিয়ে আমার চেতনার কথা বলতে পারি এবং তাদেরকে সম্পৃক্ত করতে পারি, তাহলে রেগুলেশন। জি জি সাইমন জাকারিয়া এবং ডক্টর আবু ইসাক হোসেন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কিন্তু আমি খুবই ব্যথিত, মর্মাহত, যেভাবে করে আজকে বাউলদের উপর অত্যাচার হয়েছে, অত্যন্ত বর্বরচিত, এটি অগ্রহণযোগ্য। বাউলদেরকে তাদের কৃষ্টি, তাদের সংস্কৃতি নিয়ে তাদের জীবন সাধনা করতে দেয়া হোক নিরবিচ্ছিন্নভাবে, সেই প্রত্যাশা আমি রাখছি। যারা এই জঙ্গি তৌহিদি গোষ্ঠী, এই জঙ্গি গোষ্ঠীর বিচার হোক, তাদেরকে জেলে ভরা হোক, সেই প্রত্যাশাও রাখছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনারা ভালো থাকুন। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং এতক্ষণ যারা ছিলেন তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। জয় গুরু। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। আমি ওই শেষ কথাটি এটিই বলবো, এই যে তথাকথিত তৌহিদি জনতা, তারা তৌহিদি জনতা নয়, তারা জঙ্গি গোষ্ঠী। এই জঙ্গি গোষ্ঠীকে বাংলাদেশের মাটি থেকে নির্মূল না করা পর্যন্ত এই দেশে কোনো শান্তি ফিরবে না। জুলাই আন্দোলনের নামে তারা বাংলাদেশে যে জঙ্গি রাজত্ব কায়েম করেছে, প্রথমে তারা ছাত্র জনতা নাম দিয়ে, এখন তারা তৌহিদি জনতা নাম দিয়ে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতির একেবারে মূলে তারা আঘাত করছে। তারই অংশ হিসেবে এই বাউলদের উপর আঘাত। যে যেখানে আছেন নিজের জায়গা থেকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, এই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সোচ্চার হন। এই দেশটি আমাদের, আমাদের সবার, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আউল, বাউল, লালন, ফকির, আমাদের সবার এই দেশ। সবাই মিলেমিশে হাজার হাজার বছর ধরে আমরা এই দেশে বসবাস করে আসছি, সেখানে কেউ যেন কারো অধিকার ক্ষুণ্ণ করতে না পারে। আজকে বাউলদেরকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, যেভাবে তারা প্রাণের বাঁচানোরও ভয়ে পানিতে ঝাঁপ দিয়েছে, তবু রেহাই পাচ্ছে না, এই দৃশ্য যেন বাংলাদেশে আর কোনোদিনও দেখতে না হয়। ডক্টর ইউনূস সরকার যতই এই জঙ্গি গোষ্ঠীকে প্রমোট করার চেষ্টা করুক, তাদেরকে পৃষ্ঠপোষকতা করার চেষ্টা করুক, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এখন এই মুহূর্তে সবারই নৈতিক দায়িত্ব। যে কোনো বিবেকবান মানুষের উচিত এই বাউলদের বিরুদ্ধে যে অন্যায় বর্বরতা এই জঙ্গি তৌহিদি জনতা চালিয়েছে